আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। দীপ্তি চৌধুরীর সাথে রয়েছে আপনাদের। আজকে যে বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তাকে কতটা স্ট্রেট কাট প্রশ্ন করা যাবে জানি না, তবে তার কাছে আমাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে এবং তার কাছে আমাদের প্রশ্ন থাকা উচিত এবং এই বিষয়েই আমাদের প্রশ্ন থাকা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের তারুণ্য সব কিছু নিয়ে। প্রিয় দর্শক, সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। স্যার আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আমাকে। কেমন আছেন স্যার? একরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তো দেশ যাচ্ছে, সেই হিসাবে আমরাও তার ভিতরে আছি, দেশের বাইরে তো নেই, আমরা ভালো আছি। অফকোর্স স্যার, কঠিন সময় তো বটে এবং আপনি যে জায়গাটিতে দায়িত্ব নিয়েছেন 10 মাস আগে গণ অভ্যুত্থানের পরে, সেটি তো আসলে বাংলাদেশের জন্মের সাথে জড়িত। এককভাবে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা ইতিহাসে বিরল। তবে প্রাচ্যের অক্সফোর্ড যে বিশ্ববিদ্যালয়কে বলা হলো, একসময় গিয়ে আমরা দেখলাম যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আসলে তাকে খুঁজে পেতে কষ্ট হয় আমাদের। এটা কখন থেকে আসলে শুরু হলো এবং কেন হলো স্যার, আপনার কি মনে হয়? আপনার কথা আমি মেনে নিচ্ছি যে আমাদের র্যাঙ্কিং আরও ভালো করা উচিত এবং দের ইজ নো রুম ফর কমপ্লেসেন্স। প্রথম কথা হচ্ছে, এখনও কিউএস র্যাঙ্কিং, যেটা কোকারানি সেইমন্স র্যাঙ্কিং বলে, যেটা র্যাঙ্কিংগুলোর মধ্যে সবচাইতে নাম করা যে র্যাঙ্কিং, তাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবারও 600-র মধ্যে আছি। আমরা গত বছরের তুলনায় 2022-23 কম্পেয়ার করলে 2024-এ আমরা এখন প্রায় 97 স্টেপ অগ্রসর হয়েছে। আর একটা হচ্ছে, আমাদের 375 জন গবেষক আছেন স্কোপাস র্যাঙ্কিংয়ে, যেটা আরেকটা খুব নাম করা র্যাঙ্কিং, এবং এই র্যাঙ্কিংয়ে তারা 375 জন গ্লোবাল পর্যায়ে তারা নিজেদের স্থান করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা আসলে একটি বড় মাপের পাওনা। সমাজের এবং দেশের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কিছু দায়িত্ব পালন করে। আপনি যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক সংগ্রাম আন্দোলনে এই প্রতিষ্ঠানটির একটি সার্বিক ভূমিকা সবসময় আপনারা দেখেছেন। আমাদের 24-এর গণ অভ্যুত্থান প্রেক্ষাপট যদি বিবেচনা করেন, ছাত্র জনতাকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে। কিন্তু এই কাজটুক যে সমাজের পক্ষ থেকে আমরা যে কাজটি করি, কিংবা যদি আরেকটু উদাহরণ নেন, যে সমাজের সবচাইতে পিছিয়ে পড়া বঞ্চিত জনগোষ্ঠীকে সবচাইতে কম খরচে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেয়া একটা জাতীয় দায়িত্ব। এই দায়িত্বগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় Primacy in build German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax বিশ্ববিদ্যালয় করছে, আরও অনেক বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে, কিন্তু এগুলোর কোনো প্রতিফলন কিন্তু আমার র্যাঙ্কিংয়ে নেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না স্যার, একজন শিক্ষক হিসেবে, শিক্ষাবিদ হিসেবে আপনি যদি বলেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ আসলে কেমন? মূলত সমস্যা তিনটি। প্রথমত হচ্ছে, আমরা ক্যাম্পাসগুলোতে অনিয়ন্ত্রিত রাজনীতি করেছি এবং এটি করতে যেয়ে আমাদের একাডেমিক চরিত্র বারবার ব্যাহত হয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। আমাদের মধ্যে এখনও যে কোনো প্রতিষ্ঠানে, বড় দাগে যদি বলি, আমাদের এই 150-এর অধিক বিশ্ববিদ্যালয়ে আপনি 30 থেকে 40 ভাগ এখনও অত্যন্ত মেধাবী মানুষজন আছেন। এদেরকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে তাদের দক্ষতাটা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। এটা আমাদের দ্বিতীয় সমস্যা। এবং তৃতীয়ত যেটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের এইটা বড় আগে আমরা সবাই জানি যে আমাদের গবেষণার ফান্ড অত্যন্ত অপ্রতুল, আমাদের অবকাঠামোগত মারাত্মক দুর্বলতা আছে এবং আমাদের নেটওয়ার্কিং এখনও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায়নি, খুব কম জায়গায়। স্যার, এই দায়টা কারা করবে? এটা তো সবাইকে মিলে করতে হবে আসলে। এবং আমরা যারা ভালো কাজ করছে তাদেরকে আমাদের এখন আলাদা করে আইডেন্টিফাই করে তাদেরকে সামনে আনা প্রয়োজন। আমাদের রাজনৈতিক পরিবেশের কারণে এই সামনে আনার কাজটা দুরূহ হচ্ছে, কিন্তু আছে এখনও, কিন্তু আমাদের অত্যন্ত আশাব্যঞ্জক চিত্র কিন্তু আছে এখনও। আপনি এবার র্যাঙ্কিংয়ে দেখবেন অনেক আমরা যাদেরকে আঞ্চলিক পর্যায়ের বিশ্ববিদ্যালয় বলি, আমাদের ঢাকা থেকে অনেক বাইরে নানা রকম সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে, তারা ভালো করছে। আমাদের মধ্যে সরকারি বেসরকারি এই বিভাজনটাও দিন দিন কমে এসছে। আমার মনে হয় এখনও আমাদের আশা হত হওয়ার কারণ হয়নি। জি, 10 মাস আগে যখন আপনি দায়িত্ব নিলেন স্যার, তখন কি চ্যালেঞ্জেস ফেস করেছেন স্যার? কেমন পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়কে? যখন আমরা দায়িত্ব নিই তখন তো আসলে
বিশ্ববিদ্যালয় থেমে গিয়েছিল, যে সহজভাবে যদি বলি, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, হলগুলো ভাসমান অবস্থায় ছিল, ভেতরে ওই অর্থে কোনো প্রশাসন ছিল না। আমাদের রিসার্চের কাজ ব্যক্তি পর্যায়ে যুদ্ধ চলছিল, আনুষ্ঠানিক রিসার্চের কোনো রকম সহায়তা ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। এবং একটি সার্বিক একরকম অস্থিরতা, একটা বিরাট ট্রমার মধ্যে দিয়ে পুরো জাতি এগিয়েছে এবং ছাত্র শিক্ষক মধ্যে অনেক রকম দ্বন্দ্ব ফুটে উঠেছে ওই সময়। ওই পরিস্থিতিতে আমাদের মূল কাজটি ছিল শিক্ষা কার্যক্রম শুরু করা, সবার সাথে অনবরত কথা বলতে থাকা। এবং আমি হলগুলো ভিজিট করা শুরু করলাম, অভিভাবকদের সাথে কথা বললাম, শিক্ষকদের সাথে কথা বললাম, যতদূর সম্ভব ছাত্রদের সাথে তো প্রতিনিয়ত কথা বললাম। যে কোনো কেউ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসে স্বাগতম। সারাদিন আসছে মানুষ, একরকম আমার অফিসের কোনো কোনো অবস্থায় মনে হচ্ছিল মাছের বাজার, কিন্তু আমি সেটা খুব আনন্দের সাথে করতাম। 17টি বিভাগে সম্পূর্ণ অচল অবস্থা ছিল ছাত্র শিক্ষক দ্বন্দ্বের কারণে। এখন মোটামুটি সবগুলো কার্যকর হয়েছে, চলছে। একটাতে এখনও সামান্য সমস্যা আছে, কিন্তু ওটা আমরা খুব আশাবাদী যে হয়তো এই আগামী মাসখানেকের মধ্যে এটা সমাধান করতে পারবো। রিসার্চের কাজ আবার কিছুটা ফেরত আনার চেষ্টা করেছি। 375 জনকে আমরা আলাদা করে পুরস্কৃত করেছি। রিসার্চের ফান্ড বেড়েছে, এন্ডাওমেন্টের ফান্ড বেড়েছে, চেষ্টা করছি যদ্দূর সম্ভব। কিন্তু আমাদের পুরো অ্যাপ্রোচটাই ছিল হচ্ছে কন্টিনজেন্সি, যে আজকে যদি বাঁচি আগামীকাল চিন্তা করব। ওই পরিস্থিতি থেকে এখন কিছুটা সংহত হয়েছে। জি, যে কোনো একজন ডাক দিয়ে হয়তো রাস্তায় নেমে গেল যে কোনো একটা দাবি নিয়ে, এবং সেখানেও তাদের অনিয়ন্ত্রিত আচরণ, এটাকে স্যার কিভাবে দেখছেন এবং কি করে আসলে শিক্ষার্থীদের আবার পড়ার টেবিলে বা পড়াশোনায় মনোযোগী করা যায়? কারণ তাদের আসল কাজটা তো আসলে পড়াশোনা, তাই না? প্রথমত শিক্ষার্থীদের অবদান এই জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। আপনি করেন, আমি করি, আপনার নিজেরও অনেক অবদান আছে ওই সময়। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে তারা একটা বড় মাপের ট্রমার মধ্য দিয়ে গেছে। ছাত্র জনতা এই পুরো প্রক্রিয়াতে তারা নিজের হাতে রক্ত দেখেছে, নিজে রক্তে রঞ্জিত হয়েছে। ওই পরিস্থিতি থেকে তাদের ভেতরে একরকম অস্থিরতা আছে, এবং এটিকে সিস্টেম্যাটিকলি মোকাবেলা করবার জন্য যে ট্রমা ম্যানেজমেন্টের বিষয় আছে, কিছু সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, কিছু স্বাস্থ্যগত বিষয় আছে, এগুলো সব জায়গায় আমরা খুব ভালোভাবে করতে পারিনি। কিছু কিছু করতে পেরেছি, অনেক প্রতিষ্ঠানিতে আমরা ঠিকমতো করতে পারিনি। তারপরে এখন যেটা হচ্ছে যে সার্বিক একটা দেশে অনেক দিন পর একটা মুক্ত ধরনের একটা পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং এর ফলে অনেকেরই অনিয়ন্ত্রিত এক্সপেকটেশনস, আশা, আকাঙ্ক্ষা, দাবি, এগুলো বেড়ে গেছে, এবং সেটি তারা চাচ্ছে খুব দ্রুত সমাধান। সেই দ্রুত সমাধানটা বাস্তবায়ন না হওয়ার কারণে তাদের মধ্যে আবার কোনো কোনো ক্ষেত্রে একটু ক্ষোভ ফিরে এসেছে, এবং তারা দেখতে পাচ্ছে যে তারা যতক্ষণ মাঠে থাকে তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং আসলেই কিছু কিছু জায়গায় ভালো ফলাফলও পাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে একান্তই অযৌক্তিক আচরণ করছে। কিন্তু যদি গড়ে চিন্তা করেন, তারা মনে করছে যে মাঠে থাকাটা তাদের জন্য অনেক বেশি উত্তেজনাকর, অনেক বেশি রিওয়ার্ডিং, টেবিলে বসে চুপচাপ পড়াশোনা করা কিংবা টেবিলে বসে লিখতে থাকা, নোট করা, ক্লাস অ্যাটেন্ড করা। কিন্তু এই জগতে তাদেরকে ধীরে ধীরে ফিরে আসতে হবে, এবং আমাদের ছেলে মেয়েদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কারণে একরকম ম্যাচিউরিটি ডেভেলপ করেছে। আমরা যদি তাদের হাতটা ঠিকমতো ধরে রাখতে পারি যে দিনের শেষে অভিভাবক এবং শিক্ষকরা তোমার সাথে আছে, এই অনুভূতিটুকু যদি তাকে দিতে পারি এবং তাকে এই প্রয়োজনীয় এই একটু পুনর্বাসনের কাজটুকু ধীরে ধীরে করতে থাকা। আপনারা কি করছেন স্যার বিশ্ববিদ্যালয়ের পক্ষে? আমাদের ক্ষেত্রে খুব বিনীতভাবে বলছি, এই কথাটা আমি সাধারণত বাগাড়ম্বর করতে চাই না, খুব বিনীতভাবে বলছি যে আমাদের একটি পুরোদস্তুর কাউন্সিলিং বিভাগ আছে, এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের ক্যারিয়ার কাউন্সিল এবং আমাদের যে একাডেমিক দুটো বিভাগ, মনোবিজ্ঞান এবং কাউন্সিলিং মনোবিজ্ঞান, তাদেরকে সাথে নিয়ে আমরা একটি বিশেষ প্যাকেজ তৈরি করেছি ছাত্রদের জন্য, এবং এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি। আমরা এটি টিএসসির মাধ্যমে দিচ্ছি, এবং আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। এছাড়া ব্র্যাককে সাথে নিয়ে আমরা কিছু নির্দিষ্ট হলেও এই ট্রমা ম্যানেজমেন্টের সার্ভিস চালু করেছি। শুধুমাত্র শিক্ষার্থীদের রাজনীতি না স্যার, আমাদের এখন শিক্ষকদের যে লেজুর ভিত্তিক রাজনীতি, সেটাও তো বারবার উঠে আসছে। ইনফ্যাক্ট নীল দল, সাদা দল, এই বিভক্তি তো আসলে শুধুমাত্র শিক্ষকদের পর্যায়ে থাকে না, বরং শিক্ষার্থীদের পর্যায়েও আসে। আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষকদের দ্বারা হয়তো নানাভাবে বঞ্চিত হয়েছেন। এটা নিয়ে স্যার আপনার কি মতামত, শিক্ষকদের এরকম ডিরেক্ট রাজনীতির দলে বিভক্ত হওয়া? বড় দাগে সারা পৃথিবী বলতে অনেক বড় ব্যাপার। আমি সারা পৃথিবী আসলে দেখিনি, আমি যে কটা দেশ দেখেছি, যে কটা বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়ার সুযোগ হয়েছে, ওসব জায়গায় যা দেখেছি,
মতাদর্শ ভিত্তিক একরকম রাজনৈতিক কিছু গ্রুপ কিংবা মতবাদ কেন্দ্রিক একরকম মেরুকরণ শিক্ষকদের মধ্যে কিন্তু আছে, গবেষকদের মধ্যে আছে, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে। এখন আমাদের আচরণ হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একটা বড় রাজনৈতিক প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনের মতো। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে শিক্ষকদের গবেষকদের নিজস্ব মতাদর্শ ভিত্তিক মতের ভিন্নতা থাকবে, কোনো অসুবিধা নেই তাতে, এবং সেটি ইনফ্যাক্ট আমাদের অধ্যাদেশ খুব সাদরে প্রমোটও করে। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. আমাদের যে বিশ্ববিদ্যালয় পুরনো 4টা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ আছে এটা পরিষ্কার ওটা আছে। আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে যে, এবং সারা দেশটি যেটি হচ্ছে যে একটা কেন্দ্রীভূত অথরিটারিয়ান কালচারের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সেটি খুব তীব্র হয়েছে গত 20-30 বছরে, খুবই তীব্র হয়েছে। ফলত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে রাজনৈতিক ক্ষমতায় যারা থাকেন তাদের সাথে একরকম একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ তৈরি হচ্ছে, একটা পোষক আশ্রিত সম্পর্ক, যে তুমি যদি আমার একদম শর্তহীন আনুগত্য করতে পারো তাহলে তোমাকে আমি কিছু সুবিধা দিতে পারি, তোমার প্রমোশন হবে, তোমার পাওয়ার থাকবে, যেভাবেই হোক কিছু সুবিধা পাওয়া যাবে। তো এটি একটা বিষয় হচ্ছে, কিন্তু এতে আমি মানতে হবে যে এখনো কিন্তু এমনকি দলীয় রাজনীতিতে আছেন, এর ভেতরেও কিন্তু অত্যন্ত পড়াশোনা জানা মানুষ আছেন। তাদেরকে যদি আমরা ঠিক করে একটু আইডেন্টিফাই করে ওই ক্ষেত্রটা তৈরি করে দিতে পারি, আমার ধারণা আমরা এখনো ভালো ফল পেতে পারি। স্যার, সেটা কি সম্ভব? আমাদের যে রাজনৈতিক কালচার তৈরি হয়েছিল, এই সমস্যাটা কোনো একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে করা কঠিন। সমাজকে একটা বড় দাগে ঐক্যমত না হোক, কিন্তু একরকম সমঝোতায় আসতে হবে যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি ক্ষমতাসীন রাজনৈতিক দলের হস্তক্ষেপ চাই কিনা, এবং হস্তক্ষেপ করলে সেটা মাত্রা কতটুকু হবে। এটি যদি আমরা সমাজ থেকে মোটামুটি একটা সিগন্যাল পাই, এটা তখন বিশ্ববিদ্যালয়কে ছড়িয়ে যাবে। সেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুরু করতে পারি, যে কোনো বিশ্ববিদ্যালয় শুরু করতে পারি, এবং ধীরে ধীরে যেহেতু একটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা সাপোর্ট আছে যে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে একটা বাইরে থাকার এই বিষয়ে একটা মতৈক্য কিন্তু আছে। তো আমার ধারণা যে আমরা চেষ্টা করলে একটু একটু করে এটাকে সফল হতে পারবো। ছাত্র রাজনীতি আসলে কেমন হওয়া উচিত স্যার ক্যাম্পাসে আপনার মনে হয়? রাজনীতি না করুক সেটা তো আমরা নিশ্চয়ই চাইবো না, তরুণরা রাজনীতি সচেতন হবে, কিন্তু সেই রাজনীতির রূপ কেমন হবে স্যার? একটা তো হচ্ছে এর আদর্শগত রূপ কিন্তু আমাদের অধ্যাদেশে বলেই দেয়া আছে যে আপনি কোন পরিসরে ছাত্র রাজনীতি করবেন। ছাত্র রাজনীতি বড় দাগে ছাত্রদের জন্য হবে, ক্যাম্পাস ভিত্তিক হবে, তারা তাদের অধিকারের কথা বলবেন, তারা তাদের নেতৃত্বের চর্চা করবেন, তারা সংগঠন তৈরি করবেন, সংগঠন নেতৃত্ব দেবেন। সমস্যাটা হচ্ছে বাইরের হস্তক্ষেপ, যে অন্য প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান হয়ে থাকা বাইরের প্রতিষ্ঠানের, এটা যদি আমি পুরোপুরি বন্ধ করতে নাও পারি, কিন্তু অন্তত ওই প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কথাবার্তা বলবে, এতটুকু যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু এই প্রবণতাটা কমে আসবে। এটা সাধারণ ছাত্রদের ভয়টা কি? ভয় হচ্ছে যে বাইরের রাজনীতির যে খারাপ প্রভাবগুলো, আধিপত্য বলেন, আমাদের ক্ষেত্রে গণরুম বলেন, প্রয়োজনে সরাসরি নিবর্তনমূলক ব্যবস্থা নেওয়া, ছাত্রদের উপরে নিপীড়ন করা, এগুলো বন্ধ হবে। সাধারণ ছাত্রদের কিন্তু এখন তুলনামূলক সচেতনতা অনেক বেড়েছে, এবং আমি এখন একটা কিছুটা গুণগত পরিবর্তন বলবো না, এটা অনেক ভারী শব্দ, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যারা বাইরের রাজনীতির সাথে জড়িত সংগঠনও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি, এদেরও কিন্তু কিছুটা ছাত্রবান্ধব কাজকর্ম কিন্তু তারা করছে। যেমন মেডিকেল ক্যাম্প, বিভিন্ন বড় বড় ভর্তি পরীক্ষার সময় অভিভাবকদেরকে নানাভাবে সহযোগিতা করা, ঢাকায় যারা বাইরে থেকে এসছেন তাদেরকে থাকতে সহযোগিতা করা, কিছু কিন্তু পরিবর্তন তাদের মধ্যে এসছে। উপাচার্য নিয়োগের পরে শিক্ষার্থীরা অনশন করে সেই উপাচার্যের পদত্যাগ দাবি করছেন, এবং একসময় সরকার বাধ্য হচ্ছেন হয়তো। এবং আপনার নিয়োগের পরেও স্যার অনেকেই সেটাকে ইসলামীপন্থী বা জামাতপন্থীদের বিজয় বলে ধরে নিয়েছিল। স্যার, এটা নিয়ে একটু বলবেন যে উপাচার্য নিয়োগ পদ্ধতি আসলে কেমন হওয়া উচিত, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা কিংবা একাডেমিক জায়গাটায় আমরা কিভাবে প্রায়োরিটি আনতে পারি? বাংলাদেশের সাধারণ বাস্তবতায় আমরা যারা দলীয় রাজনীতির বাইরের মানুষ, আমাদের পক্ষে এই ধরনের পদে আসার কথা না, কারণ এই ধরনের পদে সাধারণত একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিপক্কতার পরে তার এই ধরনের পদে আসা হয়। সুতরাং আমার ক্ষেত্রে আমি জীবনের কোনো পর্যায়ে কোনো রকম দলীয় রাজনীতির সাথে আমার কোনো সংস্রব ছিল না।
এখনও নেই, এবং আমি এখন বুড়ো হয়ে গেছি, নতুন করে থাকার কোনো সম্ভাবনা নেই, শেষ। এখন এরপরে তাহলে আমরা কেন এলাম? আমরা এসেছিলাম ওই সময় একটা স্যালভেজ অপারেশনে। ওই সময়ে সরকার, তারা তো নিজেরাও তখন খুবই টালমাটাল অবস্থা, এবং এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত যে শিক্ষার্থীরা ছিলেন তাদের অনেকের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল, এবং বিশ্ববিদ্যালয়ের ওই সময়ে তারা মনে করেছে যে তুলনামূলকভাবে একটু যদি দল নিরপেক্ষ ধরনের একটা মানুষ দেয়া যায়, তিনি হয়তো বিশ্ববিদ্যালয় নিয়েই থাকবেন, এবং তাকে কেন্দ্র করে হয়তো তুলনামূলকভাবে দ্বন্দ্বগুলো অত তীব্র হবে না, তাকে মেনে নিবে যে ঠিক আছে ইনি অল্প সময়ের জন্য এসছেন, আমরা সবাই তার ছায়াতলে আসি। এটা ছিল মূল সূত্র। এবং আমি আমারটা শুধু বিনীতভাবে বললাম যে আমার সাথে কোনো রকম ওই সময়ে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে কোনো আলাপই হয়নি। আমার সাথে মূলত সরকারের সাথে আলাপ হয়েছে কিছুটা, যখন তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমি আগ্রহী কিনা জানতে চেয়েছেন ওই সময়, এবং তার আগে ছাত্রদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এবারে যেসব নিয়োগ হয়েছে, কেমব্রিজ থেকে পাশ করা মানুষজন আছেন, অক্সফোর্ড থেকে পাশ করা মানুষজন আছেন, যুক্তরাষ্ট্রের আইভি লিগের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানুষজন আছেন, রাসেল গ্রুপের মানুষজন আছেন, বড় দাগে রাজনৈতিকভাবেও যারা বিবেচিত হয়েছেন তাদের মধ্যে এবার তুলনামূলকভাবে পড়াশোনা যারা মানুষজন এসছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এবার যেটা সরকার চেষ্টা করছে যে একটা সিলেকশন, এই প্রক্রিয়াটাকে আরও বেশি রাজনীতি নিরপেক্ষ করবার জন্য যদি একটি সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির মাধ্যমে করার চেষ্টা করা। আর বিদেশে যেভাবে আমরা দু একটি বিশ্ববিদ্যালয় দেখেছি, তারা কিন্তু মূলত এই পদ্ধতিতেই করে, যে আপনি হয় নিজে অ্যাপ্লাই করবেন অথবা আপনার পক্ষে কেউ অ্যাপ্লাই করবে, করার পরে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুযোগ আপনি পাবেন, আপনার পোর্টফোলিওটি নিরপেক্ষভাবে যেন বিচার করা হয় এই পদে আপনার যোগ্যতা আছে কিনা, এবং সেই যোগ্যতা একদম নির্দিষ্ট মাপকাঠি ধরে নির্ধারণ করা, যে একজন উপাচার্যের কী কী যোগ্যতা থাকা উচিত, এই হিসেব করে ওগুলো থাকবে, ওই অনুযায়ী তারা আপনাকে একদম অঙ্ক করে স্কোরিং করে তৈরি করে দেবে। তো এই ব্যাপারটা এবার আমরা শুরু করেছি পরীক্ষামূলকভাবে। কতদূর হবে, ভালো হবে, খারাপ হবে জানি না, কিন্তু আমি আশা রাখতে চাই। আইনে বলা আছে যে সিনেট থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি প্রক্রিয়ার মাধ্যমে 3 জনের নাম মনোনীত করে আমাদের চ্যান্সেলরের মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, চ্যান্সেলর হিসেবে, এবং তিনি 3 জন থেকে 1 জনকে নেবেন। মানে সরকারের ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ থাকবে ওই 3 জন থেকে 1 জনের ভেতরে। কিন্তু মুশকিল হচ্ছে এই ভালো বিধানটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করিনি। আমরা অন্তর্বর্তীকালীন একটা বিধান ওই আইনের মধ্যেই আছে, ওটাকে বারবার প্রয়োগ করেছি, যে সরকার ইচ্ছা করলেই যে কোনো কাউকে দিয়ে দিতে পারছে, কোনো রকম বাছবিচার ছাড়া। সরকার সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় বিবেচনায় এবং আনুগত্যের বিবেচনায় এই নিয়োগগুলো দিয়েছে। কিন্তু আমাদের আইনেও কিন্তু এর প্রবিধান আছে, এর বিহিত করা সম্ভব। সুতরাং আমাদের এটা অনেকটুকু নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপরে। এবার আরেকটা পদ্ধতি আমরা করলাম, সার্চ অ্যান্ড সিলেকশনের মাধ্যমে দেখি কতদূর যেতে পারি। তা সদিচ্ছা কতটুকু পেয়েছেন রাজনৈতিকভাবে? কোনো প্রেশার, কোনো হুমকি, কোনো চাপ অরাজনৈতিক ব্যক্তি হয়েও কি পেয়েছেন রাজনৈতিক দল বা ব্যক্তিদের কাছে কাজ করার ক্ষেত্রে? ঢাকা বিশ্ববিদ্যালয় তো এক অর্থে ছোটখাটো পরিসরে বাংলাদেশ, তো সেই হিসাবে কিছু রাজনৈতিক আলাপ আলোচনা তো থাকেই। তবে আমি খুব বিনীতভাবে এই কথা বলতে চাই যে এখন পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলো আসলে আমার সাথে সরাসরি কোনো অসহযোগিতা করেননি। রাজনৈতিক বিবেচনায় তারা কোনো সময় একটু কঠিন কথাবার্তা বাইরে হয়তো বলেন, কিন্তু আবার ভেতরে এসে অন্য কথাও বলেন। সুতরাং আমি মনে করি যে তাদের কাছ থেকে বড় দাগে আমি সহযোগিতা পাচ্ছি, এটা আমি অত্যন্ত ধন্যবাদের সাথে সেটা স্বীকার করি। আর আমার কথাও খুব পরিষ্কার যে আমি এটাকে একটা ইন্টারিম মিশন হিসাবে দেখি। আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে দেশের পক্ষ থেকে, এটাকে আমি যদি ধর্মীয় বিবেচনায় দেখি, আমি এটাকে কামানত হিসেবে দেখি। আমি যতদিন পারলাম করলাম, এটাকে আমি চাকরি হিসেবে দেখি না, এটার পুরো টেনিও নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় যেরকম সংস্কৃতির একটা সেল হিসেবে কাজ করতো, সাহিত্য চর্চা, গান, নাচ, নাটক, ক্রীড়া, সেটা আস্তে আস্তে কমে আসছে এবং নানা ধরনের প্রেশার কাজ করছে। এবং এই ঘটনার পরে যে আমরা দেখেছি যে মানে অভ্যুত্থানের কথা বলছি, তারপরে নানা ধরনের ভাস্কর্য ভাঙা, যে কোনো জায়গায় বাধা দেওয়া, সেই ব্যাপারগুলোকে নিয়ে স্যার কি বলবেন আপনি? আমরা যে কটা বড় ধর্মীয় উৎসব আছে, প্রত্যেকটা বড় ধর্মীয় উৎসবকে সমানভাবে গুরুত্ব দিচ্ছি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং আমাদের অন্যান্য অংশীদারদের সহযোগিতায় আমাদের যে
শোভাযাত্রা যেটা করলাম সেটি যে কোনো বিবেচনায় সাংস্কৃতিক অংশগ্রহণ এবং বিশেষ করে আমাদের যে নৃগোষ্ঠীদের একটা ব্যাপক এই আয়োজনে তাদের যে ব্যাপক সাড়া, এই বিবেচনাতে এটা এই সময়কালে সবচেয়ে বড় আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই আছে। আমি খুব বিনীতভাবে বলি যে যারা আসবেন তারা এসে দেখুন, তারা থাকুন। ঠিক একইভাবে ইসলামিক যে রীতিনীতির বিষয়গুলো ছিল, কোনো ক্ষেত্রে তারাও অনেক বেশি অপ্রেসড ফিল করেছে, এখন তারাও সামনে এসছে। ঠিক একইভাবে অন্য যে কোনো গোষ্ঠী যারাই সামনে আসতে চান, আমরা সাদর আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্যের মধ্যে যা প্রয়োজন সেটা আমরা করব এবং সেটা আমরা করছি। ডাকসু নির্বাচন এবং বহু আকাঙ্ক্ষার, এবং অনেকে মনে করেন যে রাজনৈতিক যে একটা অনিয়মতান্ত্রিকতার সৃষ্টি হয়েছে, ডাকসু থাকলে হয়তো সেটা আরো কম হতো, এবং আপনারা ইতিমধ্যে ডাকসু নির্বাচন করার Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. ঘোষণা দিয়েছেন। স্যার, এটা নিয়ে আপনার পরিকল্পনা বা কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, প্রস্তুতি কি আছে, একটু বলবেন? 11 স্টেপ বিশিষ্ট একটি পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা আমরা পাবলিকলি জানিয়ে দিয়েছি। একজন প্রধান রিটার্নিং অফিসার এবং আরও 9 জন রিটার্নিং অফিসার মিলিয়ে আমরা এখন নির্বাচনের জন্য এই কমিশন করে দিয়েছি। এটা আমাদের ছিল 9ম স্টেপ। এরপর আর 2টি স্টেপ বাকি আছে। কমিশন এখন তফসিল ঘোষণা করবে, অংশীদারদের সাথে আলোচনা করবে। আমাদের এই মুহূর্তে আমাদের ক্যাম্পাসে 23টি ছাত্র সংগঠন সক্রিয় আছে, আর সাধারণ ছাত্রদের যে কোনো রকম মতামত দেওয়ার স্বাধীনতা আছে। তারা ওয়েবসাইটেও মতামত দিতে পারেন, আর আমাদের অফিসে এসেও মতামত দিতে পারেন। অনেকগুলো বক্স করে দেওয়া আছে। এই মতামতের ভিত্তিতে এখন দিন তারিখ তফসিল স্পেসিফিক ঘোষণা করা হবে। তুলনামূলকভাবে সবচাইতে নিরপেক্ষ, সবচাইতে যাদের বিরুদ্ধে কোনো বড় মাপের অভিযোগ নেই, তাদেরকে নিয়েই আমরা এই দলটি তৈরি করেছি। বহু মানুষকে আমরা অ্যাপ্রোচ করেছি। এই জাতীয় কাজে অনেক সময় দিতে হয়, পরিবার পরিজন বঞ্চিত হয়, কোনো ক্ষেত্রে নির্দয় সমালোচনার সম্মুখীন হতে হয়। এগুলো মেনে নিয়েই এরা আমাদের সাথে যোগ দিয়েছে। কিন্তু সবার সহযোগিতা ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, মানে সবগুলোর কথা বলি, তারা কি আসলে মিনিমাম যে স্ট্যান্ডার্ড উচ্চশিক্ষা দেওয়ার সেটা মেনটেন করতে পারছে? যদি না পারে, স্যার, কোন জায়গায় আসলে আমাদের সমস্যা হচ্ছে, বা এত বিশ্ববিদ্যালয়ের আদৌ দরকার আছে কিনা? এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, সম্পূর্ণ ফিজিবিলিটি স্টাডি করে সারা দেশের প্রেক্ষাপট বিবেচনা করে হয়নি। এর ভেতরেও অনেক ক্ষেত্রেই রাজনৈতিক একরকম প্রভাব ছিল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে। কিন্তু এখন যেটা আমাদের দরকার, পারস্পরিক কোলাবোরেশন বাড়ানো। বড় বিশ্ববিদ্যালয়গুলো ছোটোগুলোকে সাথে নিয়ে কাজ করবে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো অঞ্চলকে সাথে নিয়ে কাজ করবে, সরকারি বেসরকারি, এদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু স্ট্রেংথ আছে, কিছু যোগ্য মানুষও আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা কতটা হাত বাড়িয়ে দিয়েছে? আমাদের এই মুহূর্তে 100-র উপরে প্রজেক্ট আছে, যেখানে আমাদের আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সরাসরি কোলাবোরেশন আছে। আমরা এটাকে একটা পদ্ধতিগতভাবে চেষ্টা করছি। এটা আমার নিজের স্বার্থে দরকার। একটা হচ্ছে, আমি যদি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কম্পিট করতে চাই, আমার যত কোলাবোরেশন বাড়বে, যত আমার নেটওয়ার্কিং বাড়বে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবো, সেটি যদি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হয় আরও ভালো, আমার সঙ্গে সঙ্গে একটি বেনিফিট আমি পাবো। তবে এটা এখনো অনেক অপ্রতুল। 2 নম্বর যেটা আমরা করতে চাই সেটা হলো যে নিশ বেসড ম্যানেজমেন্ট, যে যার যে ক্ষেত্রে শক্তি বেশি তিনি ওটার উপর যদি বেশি ফোকাস করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সারা বছরের জন্য একটা সালটা মামি বের করে বিশ্ববিদ্যালয়ের পুরো সেক্টরে, এবং সেটি তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে চ্যান্সেলর হিসেবে। যেহেতু তিনি অনেক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সেই হিসেবে তাকে দেওয়া হয় এটি। কিন্তু এটি হয়ে যাচ্ছে এখন থেকে রুটিন একটি এক্সারসাইজ। একটি বই, বিভিন্ন তথ্য উপাত্ত আমরা একসাথে করলাম। আমি তাকে ছোট করছি না, উদ্যোক্তাকে, কিন্তু বলছি যে তার যে মূল যে কাজটি, এফেক্টিভনেসের ভিত্তিতে, যে আমি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে সালতামামি করে কার কি শক্তি, কার কি দুর্বলতা মিলে আমি একটা সোয়াট অ্যানালাইসিসের মতো করলাম, স্ট্রেংথ, উইকনেস, থ্রেটস, অপরচুনিটিস মিলিয়ে আমি পুরো সেক্টরাল ডাইরেকশনটা দেখলাম যে এই 2024 সালে 2025 সালে আমাদের উচ্চশিক্ষা সেক্টর ঠিক কোন পর্যায়ে আছে। তাহলে আগামী 5 বছরে আমার কি পরিকল্পনা হওয়া উচিত, গত 5 বছরের সাথে আমার বর্তমান অবস্থায় কি পার্থক্য হলো, আমি কোন সময় আমার উচ্চশিক্ষা কমিশন হবে, কখন একটি বড় নীতিমালা হবে, অপেক্ষা না করে যা আছে তাই শুরু করি। স্যার, কেমন শিক্ষা ব্যবস্থা, কেমন বিশ্ববিদ্যালয় স্যার স্বপ্ন দেখেন? আমার ধারণা বাংলাদেশের সব মানুষ তাই চায়, আপনিও তাই চান। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে
কিছু বিশ্ববিদ্যালয়কে পিওর রিসার্চ ইনস্টিটিউট হিসেবে তৈরি করা। খুব আশা করি যে রাজনীতি যদি আমি বন্ধ করতে নাও পারি, সেই রাজনীতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হবে, মেধাকে কম্প্রোমাইজ করবে না। আপনার কথা যদি বলি, এই মিশনে 10 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিজেকে 10-এ কত দেবেন? এই প্রশ্নটি আপেক্ষিক। এটি এই স্টুডেন্টদের নাম্বার দেন স্যার, এবার নিজেকে একটু। জি, আমার মনে হয় যে এটিও ছাত্রদের উপর ছেড়ে দেওয়াটা ভালো, যে তারা কত দিতে চায়। আমি যেটা বললাম যে আমি মনে করেছি যে একটা সম্পূর্ণ টালমাটাল অবস্থা থেকে এখন আমরা ক্লাসে যেতে পারছি, হলগুলোতে মোটামুটি বহু বছর পর। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই 243 নম্বর 43 নম্বর রুমে কে থাকে, হল প্রশাসন আপনাকে বলতে পারবে যে অমুক থাকে এবং আমরাই তাকে পাঠিয়েছি। এই এতটুকুও কিন্তু ছিল না আমাদের। তো আমরা মোটামুটিভাবে একটা সংহত করণ প্রক্রিয়ার মাঝামাঝি পর্যায়ে আছি। আমার অতটুকুই খুব বিনীত চাই, এবং সেটা আমি এককভাবে করতে পারিনি। আসলে আমার টিম খুব সহযোগিতা করেছে, যদ্দূর পারলাম করলাম, বাকিটুকু করবার জন্য অনেক যোগ্য মানুষজন আছেন। স্যার, আপনার ছাত্রছাত্রীদের জন্য, আপনার ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য যদি কিছু বলতে চান এই ক্যামেরায়। জি, অভিভাবক এবং শিক্ষার্থী, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই কথাটি সামনাসামনি বলার সুযোগ হয় না। আজকে দীপ্তির মাধ্যমে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেশে অনেক বড় মাপের একটি কাজ করেছেন, অনেক বড় অবদান রেখেছেন। এখন আমাদের দায়িত্ব হবে যে পড়ার টেবিলে ফেরত যাওয়া, এবং আমাদের দায়িত্ব হবে যে আমরা নিশ্চয়ই শিক্ষা সচেতন, আমরা অধিকার সচেতন থাকবো, আমাদের শিক্ষা পরিবেশ ভালো করার চেষ্টা থাকবো, কিন্তু সেটি এবং পড়াশোনা পাশাপাশি হোক, দুটো একসাথে হোক। আর অভিভাবকরা, আমরা চাই যে আপনারা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ অংশীজন, আপনি আমার হাত ধরে রাখুন যেমন আমি আপনার হাত ধরে রাখতে চাই। ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। বিশ্বাস করি যে এই আয়োজন, আজকের প্রশ্ন উত্তর আপনার মনেও আশার সঞ্চার ঘটিয়েছে। আমরা স্বপ্ন দেখতে চাই সুন্দর এবং সমৃদ্ধির বাংলাদেশের, যে বাংলাদেশের সকলে এরকমই হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে।